সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব বিরাম চিহ্ন নিয়ে। এর আগেও আরও দুটো ক্লাস বিরাম চিহ্ন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছিলাম। আজ আমরা বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে খেয়াল করছো যে আজকে আমরা যে বিরাম চিহ্নগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন, ত্রিবিন্দু চিহ্ন, বিকল্প চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন এবং বিন্দু চিহ্ন। প্রিয় শিক্ষার্থীর, শুরুতে আমরা আসি হচ্ছে লোপ চিহ্ন নিয়ে। লোপ চিহ্ন কি? এই লোপ চিহ্নকে ইলেক চিহ্ন বলা হয়। এটি আসলে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি? মানে শব্দের কোনো বর্ণকে যদি আমরা বর্জন করতে চাই বা লুপ্ত রাখতে চাই বা অনুক্ত রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ইলেক বা লোপ চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন দেখো, আমরা লিখলাম হচ্ছে দুটি। এই যে দেখছো দুটি, এই দুটি শব্দের মধ্যে দেখো এটি আসলে মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে দুইটি। তাহলে এই যে ইয়ে রয়েছে, এই ইটাকে কি করেছি আমরা? এই ইলেক বা লোপ চিহ্নের মধ্যে কি লুকিয়ে ফেলেছি। এখন আমরা এই দুইটি না লিখে আমরা লিখছি হচ্ছে দুটি। তাহলে এই যে দেখো, একটি শব্দের মধ্যে থেকে একটি বর্ণকে আমরা কি করে দিয়েছি? লুপ্ত করে দিয়েছি। এটি আসলে হচ্ছে ইলেক চিহ্ন বা লোপ চিহ্নের বিষয়। বর্তমানে কিন্তু এই লোপ চিহ্নটা অনেক ক্ষেত্রেই কিন্তু কি লোপ পেয়ে গেছে। মানে এই লোপ চিহ্নটা সর্বক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি না। যেমন ধরো, এই যে দুইটিকে আমরা এই দু, তারপরে হচ্ছে ইলেক দিয়ে তারপরে টি লিখেছি। এখন এটি কিন্তু সরাসরি দুটি, এটিও কিন্তু আমরা লিখে থাকি। মানে আধুনিক নিয়মে কিন্তু এই চিহ্নের ব্যবহারটা কি অনেক ক্ষেত্রে উঠে গেছে। আচ্ছা, এছাড়াও আমরা সালের ক্ষেত্রে শতকের সঙ্গে সম্পর্কিত অঙ্ক দুটো অনুক্ত রেখেও আমরা কি এই ইলেক বা লোপ চিহ্নটি ব্যবহার করতে পারি। যেমন ধরো 1952 সাল। এখন এই যে 1952, এখান থেকে আমরা ধরো 19, এই দুটো অঙ্ককে সরিয়ে দিয়ে এখানে আমরা কি করলাম? এখানে ইলেক ব্যবহার করে দিলাম। তাহলে এখানে সরাসরি হচ্ছে 52। আর এই যে 52 সাল, এটি কিন্তু কি আমরা 52 বলতেই কিন্তু বুঝতে পারি যে 52 মানে হচ্ছে 1952 সাল, আমাদের ভাষা আন্দোলনের বছর। এখন কথা হচ্ছে, সকল ক্ষেত্রে যে আসলে সালের ক্ষেত্রে এরকম করে আমরা এই সংখ্যাটাকে লোপ করে দিয়ে শতকের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো সবসময় ইলেক চিহ্ন দিয়ে, তা কিন্তু নয়। এটা হচ্ছে বিশেষ বিশেষ সালের ক্ষেত্রে কিন্তু এই ইলেক চিহ্নটি ব্যবহার করে আমরা সাল প্রকাশ করতে পারি। যেমন ধরো 71। 71 বলতে আমরা বুঝি 1971। আবার ধরো 69। 69 বলতে কিন্তু আমরা বুঝি এটি 1969। 69 মানে গণ অভ্যুত্থানের বছর। তারপরে ধরো 1971 মানে হচ্ছে, অর্থাৎ 71 শুধু যদি লিখি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে মুক্তিযুদ্ধের বছর। এরকম বিশেষ বিশেষ সালের ক্ষেত্রে কিন্তু আমরা এই ইলেকটি ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি হচ্ছে ইলেক চিহ্নের ব্যবহার। এরপরে আসি আমরা হচ্ছে ত্রিবিন্দু। এই ত্রিবিন্দুকে কিন্তু বর্জন চিহ্ন বলা হয়ে থাকে। এর আগের লেকচারে কিন্তু তোমাদের সাথে আমি এই ত্রিবিন্দু বা বর্জন চিহ্নের আলোচনা করেছিলাম। এখন কথা হচ্ছে, কোন ক্ষেত্রে এই বর্জন চিহ্ন আমরা ব্যবহার করব? অর্থাৎ বক্তব্যের কিছু অংশকে যদি আমরা বর্জন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি এই বর্জন চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো, একটি উদাহরণ দেই যে, কবি দেখতে চান জগৎ ব্যাপারে অতীত সৌন্দর্য, আর বৈজ্ঞানিক দেখতে চান তার অন্তর্নিহিত সত্য। কবির সৌন্দর্য যেমন সত্য, বৈজ্ঞানিকের সত্য তেমনি সুন্দর। তারপরে আমরা ত্রিবিন্দু ব্যবহার করলাম, করে তারপরে বলছি এরকম যে, জগৎ এজন্য কবি ও বৈজ্ঞানিক দুজনের নিকটই কৃতজ্ঞ। বৈজ্ঞানিক না থাকলে কবির কল্পনা খেয়াল হয়ে ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে যেত, আর কবিচিত্ত না থাকলে বৈজ্ঞানিক সাধনা পৃথিবীর ধুলোমাটির মধ্যে মাথা কুটে মরত।
এই যে দেখো যে উদ্ধৃতি বা যে আমরা গদ্যের অংশটুকুকে বললাম, মাঝখান থেকে কিছু অংশ কিন্তু কি আমরা বাদ দিয়ে কিন্তু পড়েছি। এই যে যে অংশটুকুকে বাদ দিয়েছি, এটিকে আমরা প্রকাশ করলাম কিসের মাধ্যমে? বর্জন চিহ্নের মাধ্যমে। অর্থাৎ ত্রিবিন্দু ব্যবহার করার ফলে এই বিন্দুর মধ্যে কি অনেক বক্তব্য তোমার কিন্তু কি ঢুকে পড়লো। অর্থাৎ এই বিন্দু ত্রিবিন্দুর মধ্যেই তোমার কি একটি বড় অংশ কিন্তু কি বাদ থেকে গেল। এইভাবে আমরা বর্জন চিহ্ন বা ত্রিবিন্দু চিহ্ন ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসি হচ্ছে বিকল্প চিহ্নের ব্যবহারে। এই বিকল্প চিহ্ন, এটিকে ইংরেজিতে বলা হয় স্ল্যাশ। এখন এই বিকল্প চিহ্ন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? অর্থাৎ দাড়ির তুলনায় এটি কি কিছুটা লম্বা, আবার হচ্ছে কি ডান দিকে একটু কাত করা। যেমন দেখো, এটি হচ্ছে দাড়ি। এখন ধরো এটি তোমার হচ্ছে এর চেয়ে যদি একটু বড় যদি লিখি, তাহলে কি হলো? এটি দাড়ির চেয়ে একটু বড় হলো, কিন্তু দুটোই কিন্তু কি অনুভূমিক বা লম্বালম্বি ভাবে আছে। তাহলে এই তোমার দাড়ির চেয়ে একটু বড় এই তোমার হচ্ছে রেখাটিকে যদি আমরা কি একটু ডান দিকে কাট করে দিই, অর্থাৎ এভাবে যদি দিই, তখন এটি হয়ে যাবে কি স্ল্যাশ বা বিকল্প চিহ্ন। এভাবে আমরা এই চিহ্নটি মানে রূপটাকে আঁকতে পারি। এখন কথা হচ্ছে এই বিকল্প চিহ্ন আমরা কিভাবে ব্যবহার করব বা কোন ক্ষেত্রে ব্যবহার করব, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন একাধিক শব্দ বা সংখ্যার বিকল্প বোঝাতে কিন্তু এই বিকল্প চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো যে রহিম বা করিম ক্লাসে এসে থাকবে, এই যে বাক্যটি, রহিম বা করিম ক্লাসে এসে থাকবে, তার মানে হয় রহিম ক্লাসে এসেছে, নাহলে করিম তোমার ক্লাসে এসেছে। তাহলে যে রহিম এবং করিম এই দুটো শব্দকে কি আমরা আলাদাভাবে কি করতে পারি? রহিম স্ল্যাশ করিম, এভাবে আমরা বাক্যে লিখবো। তাহলে বুঝতে পারবো যে কি এই রহিম বা করিমের মধ্যে যে কোনো একজন ক্লাসে এসে থাকবে। এটি হচ্ছে বিকল্প চিহ্নের ব্যবহার। আবার যেমন ধরো তারিখ নির্দেশ করতেও কি আমরা বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন ধরো 9, তারপরে ধরো 9, তারপরে 2020, এই যে লিখলাম দেখো, এই যে হচ্ছে তারিখ, মাস, বছর। এই যে দেখো, এইভাবেও আমরা কি তারিখ, মাস, বছর এগুলোকে পাশাপাশি লিখতে গেলেও আমরা এই স্ল্যাশ বা বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। আবার ধরো ভগ্নাংশ প্রকাশ করতেও কিন্তু কি আমরা এই বিকল্প চিহ্নটি ব্যবহার করে থাকি। যেমন দেখো 2/3 বা 2/3, এটিকে কি বোঝাচ্ছে? 3/2 অর্থাৎ তোমার এটি হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশ প্রকাশ করতেও কিন্তু কি আমরা এই বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। আবার গদ্য রচনায় কবিতার চরণ নির্দেশ করতেও কিন্তু কি বিকল্প চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো একটি ছড়া তোমাদেরকে শোনাই। আম্মা বলেন পররে শোনা, আব্বা বলেন মন্দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। এই যে দেখো, আমরা যে ছড়াটি পড়লাম, এখানে কিন্তু 4টি লাইন কিন্তু পড়েছি। যেমন প্রথম লাইন হচ্ছে আম্মা বলেন পররে শোনা, প্রথম লাইন। তারপরে দ্বিতীয় লাইন আব্বা বলেন মন দে, তৃতীয় লাইন পাঠে আমার মন বসে না, তৃতীয় লাইন কাঁঠাল চাপার গন্ধে। এই যে দেখো 4টি লাইন আমি বললাম। এখন আমরা যদি পাশাপাশি এই লাইনগুলোকে লিখতে চাই, তখন কি প্রতিটি লাইনের পরেই কি করব? আমরা এই স্ল্যাশ বা বিকল্প চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ একটি লাইনের পর যখন আরেকটি লাইন আসবে, দুই লাইনের মাঝে আমরা এই স্ল্যাশ ব্যবহার করলে বুঝতে পারবো কি যে এই লাইনের পরে ওই লাইন বা ওই লাইনের পরে সেই লাইন, এরকম করে কিন্তু এসেছে। এইরকম গদ্য রচনা বা কবিতার চরণ নির্দেশ করতে গেলেও যখন আমরা গদ্যের আকৃতিতে লিখতে যাব, মানে গদ্যের ভেতরে আমরা পদ্য যখন নিয়ে আসব, সেই ক্ষেত্রে এই কবিতার চরণ নির্দেশ করতে আমরা এই স্ল্যাশ বা বিকল্প চিহ্ন ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম। এই উদ্ধৃতি চিহ্ন এটি হচ্ছে দুই রকম, একটি হচ্ছে একক আর একটি হচ্ছে দ্বৈত। একক তোমার হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, আর দ্বৈত উদ্ধৃতি চিহ্ন কিরকম তোমরা দেখেছো এর আগে। একক উদ্ধৃতি চিহ্ন যেমন হচ্ছে, এটি হচ্ছে
একক উদ্ধৃতি চিহ্ন, আবার হচ্ছে এটি হচ্ছে দ্বৈত উদ্ধৃতি চিহ্ন। তাহলে প্রথমটি হচ্ছে একক উদ্ধৃতি চিহ্ন মানে একটি করে, আর হচ্ছে দ্বৈত উদ্ধৃতি চিহ্ন হচ্ছে দুটি করে। তাহলে এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দ্বৈত বা হচ্ছে জোড়। তাহলে এই দুই ধরনের উদ্ধৃতি চিহ্ন আমরা কিভাবে কোন ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার করব। আচ্ছা, এই একক ও দ্বৈত উদ্ধৃতি চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে আসলে তেমন কোনো পার্থক্য নেই, তবে কিছু ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। যেমন ধরো অন্যের লেখা উদ্ধৃত করার ক্ষেত্রে, ধরো রবীন্দ্রনাথ বলেছেন, কি বলেছেন তার মানে এখানে কি উদ্ধৃত করছি রবীন্দ্রনাথের কথা। তিনি বলেছেন এরকম, শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই বিজ্ঞানের ভাণ্ডারে না হোক, বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা অত্যাবশ্যক। এই যে দেখো রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি ব্যবহার করলাম। তাহলে এখন রবীন্দ্রনাথ বলেছেন, এরপরে কমা ব্যবহার করে তারপরে তিনি কি বলেছেন আসলে সেটিকে আমরা কি করলাম, উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। তারপরে দেখো উদ্ধৃতির মধ্যে যদি উদ্ধৃতি থাকে সেই ক্ষেত্রে কি বাইরের মানে বাইরে ভেতরের উদ্ধৃতির বিপরীত চিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়। অর্থাৎ বিপরীত মানে বলতে যেটা বোঝাচ্ছি, অর্থাৎ দ্বৈত উদ্ধৃতি চিহ্ন সেটা কি থাকবে, মানে মূল তোমার উদ্ধৃতির সাথে থাকবে, আর সেই উদ্ধৃতির ভেতরে যদি আমরা উদ্ধৃতি দিতে চাই সেই ক্ষেত্রে কি ভেতরে আমরা হচ্ছে একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। যেমন ধরো এরকম, রবীন্দ্রনাথ তার ছোট গল্পে লিখেছেন, কি লিখেছেন দেখো, ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। তারপরে একটি উদ্ধৃতি আছে এরকম, মারো ঠেলা হেইও সাবাস জোয়ান হেইও, উদ্ধৃতি শেষ। তারপরে কথা বলছে এরকম, গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল, মানে উদ্ধৃতি শেষ। এখন দেখো এই মানে একটি উদ্ধৃতির মধ্যে আমরা কি আরেকটি উদ্ধৃতি কিন্তু কি ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কি হবে, প্রথমে যে উদ্ধৃতি শুরু হয়েছিল মূল উদ্ধৃতি যেটি, সেটিকে আমরা কি করব, দ্বৈত উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। আর এই উদ্ধৃতির ভেতরে যে আরেকটি উদ্ধৃতি, যেমন ধরো এখানে বলেছি আমরা মারো ঠেলা হেইও সাবাস জওয়ান হেইও, এটি একটি উদ্ধৃতি। এই উদ্ধৃতিটাকে আমরা হচ্ছে একক উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। এছাড়া আমরা উদ্ধৃতি চিহ্নকে আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন বই, শিল্পকর্ম, চলচ্চিত্র, পত্রিকা ইত্যাদির নাম উল্লেখ করতে গেলেও আমরা হচ্ছে কি এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এই যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কি তোমার হচ্ছে কাব্যগ্রন্থ। এখন এটিকে প্রকাশ করার জন্য, যেহেতু তার একটি কাব্যগ্রন্থ, এটিকে প্রকাশ করার জন্য আমরা কি উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। এরকম ধরো মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত শিল্পকর্ম। তাহলে এই মোনালিসা কি লিওনার্দো দা ভিঞ্চির একটি শিল্পকর্মের নাম, এই জন্য এই শিল্পকর্মের নামটিকে বোঝানোর জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। আবার যেমন ধরো এই মাটির ময়না, এই চলচ্চিত্রটি মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই যে মাটির ময়না, এটি ধরো তারেক মাসুদের মানে নির্মিত একটি চলচ্চিত্র। এই যে মাটির ময়না, এই যে তোমার চলচ্চিত্রের নামটি আমরা উল্লেখ করলাম। এখন এই মাটির ময়না নামটি উদ্ধৃত করেছি, তার সাথে কি করতে হবে, আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। এরকম ধরো বাংলা একাডেমি শিশুতোষ পত্রিকা হচ্ছে ধান শালিকের দেশ। এই যে ধান শালিকের দেশ, এটি একটি পত্রিকার নাম, এটিকে বোঝানোর জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে পারি, যেমন কোনো ধারণা, মতবাদ, তত্ত্ব, সূত্র ইত্যাদির ক্ষেত্রেও কি আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো আজকাল উত্তর আধুনিকতা নিয়ে বেশ লেখালেখি হচ্ছে, এটি কি একটি ধারণা। এই উত্তর আধুনিকতাকে ইংরেজিতে বলা হয় পোস্ট মডার্নিজম। এখন এই যে একটি ধারণা, এটিকে এখন প্রকাশ করার জন্য আমরা কি, যেহেতু একটি ধারণার নাম, এই জন্য এটিকে আমরা উদ্ধৃতি চিহ্ন দিয়ে প্রকাশ করব। আবার যেমন ধরো চার্লস ডারউইন বিবর্তনবাদের প্রবক্তা। তাহলে চার্লস ডারউইনের মতবাদ কি, বিবর্তনবাদ। এই বিবর্তনবাদ হচ্ছে একটি মতবাদের নাম, কাজে এটিকে প্রকাশ করার জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। এরকম গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদির নাম উল্লেখের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো এই রবীন্দ্রনাথের তোমার ছুটি গল্পটি আমাদের পাঠ্য, যদি এটি বলি, তাহলে এই যে ধরো ছুটি, এটি রবীন্দ্রনাথের লেখা গল্প, তাহলে এটিকে প্রকাশ করার জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদ্ধৃতি চিহ্নের ব্যবহার। এরপরে আমরা আসি হচ্ছে বন্ধনী চিহ্ন। এখন কথা হচ্ছে বন্ধনী চিহ্ন আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, মানে বাক্যের মধ্যকার আসলে কোনো
শব্দের অর্থ স্পষ্ট করার জন্যে অথবা অন্য কোনো প্রসঙ্গের অবতারণা করার জন্য আমরা এই তোমার হচ্ছে বন্ধনী চিহ্ন ব্যবহার করে থাকি। আমাদের ভাষায় আসলে দুই ধরনের বন্ধনী চিহ্ন আমরা মূলত ব্যবহার করি, একটি হচ্ছে প্রথম বন্ধনী, একটি হচ্ছে তৃতীয় বন্ধনী। এই প্রথম বন্ধনীকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, আর তৃতীয় বন্ধনীকে বলা হয় থার্ড ব্র্যাকেট। তা এই দুটি বন্ধনী আমরা ব্যবহার করে থাকি। এখন ধরো এগুলোর এই বন্ধনীগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। প্রথম ধরো মানে অর্থ তোমার স্পষ্ট করতে আমরা এই বন্ধনী চিহ্ন ব্যবহার করব। যেমন ধরো, আধুনিক কৃষিতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের সাথে সাথে রাসায়নিক সারের মাধ্যমে জমিতে উদ্ভিদের পুষ্টি পদার্থ যোগানের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। এই যে আমরা বাক্যটি শুনলাম বা একটি উদ্ধৃতি শুনলাম, এখানে দেখো একটি প্রশ্নের বিষয় হচ্ছে পুষ্টি পদার্থ, যে পুষ্টি পদার্থ যোগানের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। এখন এই বাক্যটি পড়লে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগবে, পুষ্টি পদার্থ কি? এখন এই পুষ্টি পদার্থ এই বিষয়টিকে খোলাসা করার জন্য কিন্তু এরপরে কি করতে, আরো একটি বাক্য কিন্তু লিখতে হবে। এখন যদি পরে আমরা একটি নতুন বাক্যের অবতারণা না করেও কিন্তু কি এই বাক্যের অর্থকে স্পষ্ট করতে পারি। কিভাবে সেটি? পুষ্টি পদার্থ কি এটি কিন্তু আমরা কি প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিতে পারি। কিভাবে? দেখো, পুষ্টি পদার্থ, তারপরে আমরা প্রথম বন্ধনী শুরু করে লিখলাম নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। তারপর প্রথম বন্ধনী ক্লোজ করে দিয়ে তারপরে লিখছি যোগানের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তাহলে দেখো, একটি বাক্য লিখে কি একটি বাক্যের মধ্যে কি দুটি বাক্য কিন্তু লিখে ফেলা গেল শুধুমাত্র এই বন্ধনী চিহ্ন ব্যবহারের ফলে। এরপরে আসো, সম্পর্কিত অন্য প্রসঙ্গের অবতারণায় আমরা এই বন্ধনী চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো, প্রায় 40,000 কোটি তারা রয়েছে আমাদের ছায়াপথ বিশ্বে। এখন এই যে ধরো একটি বাক্য বললাম যে 40,000 কোটি তারা রয়েছে আমাদের ছায়াপথ বিশ্বে। এই যে তারাটা কি, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তারা কি। ধরো এটি একটি বর্ণনা দিয়ে দিলাম। তোমার ধরো এই তারার পরে আমরা তোমার হচ্ছে তৃতীয় বন্ধনী শুরু করলাম, করে তারপর লিখলাম এদের মধ্যে সূর্যের চেয়ে 1000 গুণ বড় ও উজ্জ্বল তারার সংখ্যা বহু, দিয়ে তৃতীয় বন্ধনী শেষ করে আমরা বাক্য লিখছি রয়েছে আমাদের ছায়াপথ বিশ্বে। এই যে দেখো, এই বন্ধনী ব্যবহার করে কি করলাম আমরা, একটি বাক্যের মধ্যে কিন্তু কি একাধিক বাক্যকে কিন্তু প্রকাশ করা সম্ভব হলো। এরপরে আসো, ব্যক্তির নামের পর তার জীবৎকাল উল্লেখ করতে। বোর্ডে খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, ব্র্যাকেটে লিখে দিয়েছি 1861 থেকে 1941। এখন দেখো, এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, এখন এরপরে যদি লিখি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি 1941 সালে মৃত্যুবরণ করেছেন। তিনটি বাক্যকে আমরা লিখছি, কিন্তু এই বন্ধনী ব্যবহার করার পর বন্ধনীর মধ্যে যে তার জীবৎকাল, মানে প্রথমটা জন্মসাল, শেষেরটা মৃত্যুসাল, দুটোকে উল্লেখ করে দেওয়ার ফলে কি একটি বাক্যের মধ্যে দিয়ে আমরা কি তিনটি বাক্যকে কিন্তু প্রকাশ করতে সক্ষম হয়েছি। এর ফলে কি হলো, আমাদের মানে অল্প কথায় বেশি কথা কিন্তু প্রকাশ করা গেল। আবার বিভিন্ন গ্রন্থ, পত্রিকা ইত্যাদি প্রকাশকাল উল্লেখ করতেও কিন্তু আমরা এই বন্ধনী চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন ধরো সবুজ পত্র, ব্র্যাকেটে লিখেছি 1914। তাহলে সবুজ পত্র এটি একটি পত্রিকার নাম, তোমরা জানো এই সবুজ পত্র প্রমথ চৌধুরী সম্পাদিত একটি পত্রিকার নাম। এই পত্রিকাটি আমাদের বাংলা ভাষায় যে চলিত ভাষারীতি সেটি প্রবর্তনে বিশেষ ভূমিকা পালন করে হচ্ছে এই পত্রিকাটি। এই সবুজ পত্র, এই পত্রিকার মাধ্যমে আসলে বাংলা চলিত ভাষার কি যাত্রা শুরু হয়, বাংলা চলিত ভাষার ব্যবহারের যাত্রা শুরু হয়। এখন ব্র্যাকেটে 1914 লেখা আছে, এই 1914 কি মিন করছে, যে 1914 সালে কি সবুজ পত্র পত্রিকাটি প্রথম প্রকাশ পায় বা তার যাত্রা শুরু হয় 1914 সালে। তাহলে আমরা এই বন্ধনী ব্যবহার করব কি এইভাবে বিভিন্ন গ্রন্থ বা পত্রিকার প্রকাশকাল উল্লেখ করতে পারি। শিক্ষার এই ছিল বন্ধনী চিহ্নের ব্যবহার। এরপরে আমরা আসি হচ্ছে বিন্দু চিহ্নের ব্যবহার। আচ্ছা, যেমন বিন্দু চিহ্ন, বিন্দু জানো ইংরেজিতে আমরা একে বলি ডট, ইংরেজিতে মানে ফুল স্টপ হিসেবে তোমার এই বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়। মানে বাংলায় এর মানে অন্যতম ব্যবহার রয়েছে এই বিন্দুর, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। যেমন ধরো শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে আমরা বিন্দু চিহ্ন ব্যবহার করি। যেমন ধরো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন এই যে ডক্টর, ডর পরে আমরা কি, ডর পরে আমরা ধরো একটা ফোঁটা দিই, অর্থাৎ এই ফোঁটা হচ্ছে
বিন্দু। তাহলে এখানে কিন্তু এই ড এর পর এই যে বিন্দু, এটা কি করলো, এটা শব্দটাকে সংক্ষেপ করে দিল। এই শব্দটা কি ছিল, ডক্টর, তাকে সংক্ষেপ করে আমরা কি করে দিলাম, ড লিখে একটি বিন্দু দিয়ে দিলাম, ফলে এই ডর পরে বিন্দু দিয়েই কিন্তু কি এই শব্দটি সংক্ষেপ হয়ে গেল এবং অর্থ প্রকাশে সমর্থ হলো। আবার তোমার হচ্ছে শব্দ সংক্ষেপের জন্য অনেকে আবার কি বিসর্গ ব্যবহার করে, সংক্ষেপের জন্য অনেকে বিসর্গ ব্যবহার, যেমন ধরো এই যে ধরো এই যে বিসর্গ ব্যবহার করলো। আবার আমরা লিখে থাকি এরকম মোহাম্মদ, এটি লিখে কি এই যে বিসর্গ, এটা কিন্তু আমরা প্রায়শই লিখে থাকি। কিন্তু এই যে বিসর্গ আসলে শব্দ সংক্ষেপের জন্য এই বিসর্গ ব্যবহার করাটা কি উচিত নয়। কারণ কি, বিসর্গ হচ্ছে সংক্ষেপণ চিহ্ন নয়, বিসর্গ হচ্ছে একটি বর্ণ। কারণ এটা যখন আমরা বিস্ময় মানে কোনো প্রকাশ করতে যাব, সেই ক্ষেত্রে বিসর্গটা আসলে মানে ব্যবহার করা হয়ে থাকে। মানে তখন এই বিসর্গ উচ্চারণের সাথে কি হয়ের উচ্চারণ হয়। এটা যদি মানে ময় ওকার যদি বিসর্গ ব্যবহার করি, তখন উচ্চারণ কি করতে হবে, মহ এরকম উচ্চারণ করতে হবে। ডর পরে লিখলে কি হবে, ড, এরকম টাইপ একটি উচ্চারণ হবে। কিন্তু এটি কি সংক্ষেপ হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, বিন্দু চিহ্ন ব্যবহার করব। বিন্দু চিহ্ন ব্যবহার করলে কি হবে, তোমার এই শব্দটি সংক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে শব্দ শেষে এর তোমার হচ্ছে উচ্চারণে অনেকটা যে আধা আধি হয়ের মতো, মানে বিসর্গের উচ্চারণে আধা আধি হয়ের মতো, সেটি তোমাদেরকে একটু আগে বলে দিলাম। এই কারণে আমরা হচ্ছে এই শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে কিন্তু বিসর্গ ব্যবহার করব না, কিন্তু এই ভুলটি আমরা কিন্তু প্রায়শই কিন্তু করে থাকি। এখন বুঝেই করি না বুঝেই করি, এই মানে মানে তোমার শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে বিসর্গ ব্যবহার থেকে কি আমরা দূরে থাকব। এরপরে আসো, যেসব শব্দের সংক্ষেপ একাধিক বর্ণ দিয়ে গঠিত, তাতে বিন্দু চিহ্ন না দিলেও চলে। যেমন এটিও কিন্তু দেখো আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, একটু আমাদের জানা দরকার। যেমন দেখো আমরা লিখি হচ্ছে এরকম এস এস তারপরে সি। এখন এখানে দেখো এই প্রত্যেকটি ধরুন এস এস সি, মানে এখানে এস হচ্ছে, এটিকে যদি আমরা ইংরেজিতে লিখি এইভাবে এস এস সি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তাহলে সেকেন্ডারি, এই সেকেন্ডারি শব্দটা কি এস ডট দিয়ে, সার্টিফিকেট এস ডট, এখন তারপরে সরি সেকেন্ডারি, তারপরে হচ্ছে স্কুল ডট, তারপরে সার্টিফিকেট, এটি হচ্ছে ডট। এখন এই যে ডট দেখো তোমার হচ্ছে এই মানে একাধিক যে বর্ণ আমরা ব্যবহার করছি, এই ক্ষেত্রে এই ডটগুলো ব্যবহার না করলেও চলে। তার মানে আমরা এটিকে এই ডটগুলো উঠিয়ে দিয়ে পাশাপাশি সরাসরি এসএসসি লিখতে পারি। আবার এইভাবে এটা আমরা লিখি কিন্তু, যেমন এস এস সি একসঙ্গে আমরা লিখতে পারি, এরকম এসএসসি এইচএসসি বিএসসি এরকম বিভিন্ন রয়েছে, মানে প্রত্যেকটাই হচ্ছে মানে মানে শব্দ সংক্ষেপ করা হয়েছে। এই ক্ষেত্রে একাধিক যদি ব্যবহার করতে, সেই ক্ষেত্রে আমরা কি মানে একাধিক তোমার শব্দকে যদি কি করতে হয়, সংক্ষিপ্ত করতে হয় এবং পাশাপাশি লিখতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বিন্দু চিহ্নটা ব্যবহার থেকে দূরে থাকব। আবার যেমন ধরো ক্রম নির্দেশ করতে সংখ্যার পর, যেমন ধরো বেইজিং অলিম্পিকে পদতালিকায় শীর্ষ 3 দেশ হচ্ছে। তারপর যেমন ধরো 1 নম্বর চীন, তারপর 2 নম্বর যুক্তরাষ্ট্র, 3 নম্বর রাশিয়া। এই যে 1 লিখলাম, যেমন 1 এটা হচ্ছে চীন। এই যে এখন এখানে অনেকে আবার কি এইভাবে দাঁড়িয়ে দিয়ে রাখে, এই ক্ষেত্রে আমরা কি আমরা বিন্দু চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ ক্রম নির্দেশ, মানে ক্রম নির্দেশ করতে সংখ্যার পর আমরা এই বিন্দু চিহ্ন ব্যবহার করব। আবার তারিখ লিখতেও আমরা কি করতে পারি, বিন্দু চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো 10/10/2020, এই যে দেখো 10 তারিখ 10 মাস 2020 সাল। এখন এই যে তারিখ লিখতে এর আগে বিকল্প চিহ্নের ক্ষেত্রে আমরা লিখেছিলাম, বিকল্প চিহ্ন ব্যবহার করা যাবে, আবার বিন্দু চিহ্ন কিন্তু ব্যবহার করা যাবে। আবার সময় নির্দেশ করতেও আমরা কি বিন্দু চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো সকাল 7টা, তখন 7 তারপরে কি এই যে 7:30 হলো, তাহলে 7-এর পরে এই যে আমরা ডট চিহ্ন ব্যবহার করতে পারি। টাকা লিখতেও আমরা ব্যবহার করি, যেমন ধরো 20 লিখে 00 দিলাম, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে কি 20 টাকা। এরকম টাকা লিখতেও আমরা এই তোমার হচ্ছে
বিন্দু চিহ্ন ব্যবহার করতে পারি। এগুলো ছাড়াও কিছু ব্যাকরণিক চিহ্ন রয়েছে যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। যেমন ধরো ধাতু চিহ্ন আছে, ক্রিয়ামূল বোঝাতে ব্যবহার করি। তারপরে ধরো উৎপত্তি চিহ্ন আছে, ধাতু চিহ্ন তোমরা জানো, তারপরেও তোমাদের লিখে দিচ্ছি। যেমন ধরো এটি হচ্ছে ধাতু চিহ্ন, আমরা হচ্ছে ক্রিয়ামূলের, যেমন ধরো কর একটি ক্রিয়ামূল, এটি বোঝাতে ব্যবহার করি। তারপরে তোমার ধরো এই যে এটি হচ্ছে বলি আমরা উৎপত্তি চিহ্ন, তাহলে লিখে দেই এটি হচ্ছে ধাতু চিহ্ন, এটি হচ্ছে উৎপত্তি চিহ্ন, মানে কোথায় থেকে উৎপত্তি হয়েছে এটি বোঝাতে। তারপরে তোমার এটিকে বলা হয় পরবর্তী রূপ, পরবর্তী রূপ নির্দেশক চিহ্ন। তারপরে তোমার ধরো এটি হচ্ছে সমানবাচক, সমানবাচকতা বোঝাতে এটি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন এই দুটি ব্যবহার তোমাদেরকে দেখাই। যেমন ধরো গা, তারপরে এই উৎপত্তি চিহ্ন দিয়ে তারপরে লিখলাম গ্রাম। তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে, গ্রাম শব্দটি এই গা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এটি হচ্ছে উৎপত্তি চিহ্ন। এখন এটিকে যদি উল্টো করে দিই, যেমন ধরো গ্রাম লিখে দিলাম, যে লিখে এইভাবে যদি আমরা লিখি ধরো গ্রাম, তারপরে পরবর্তী রূপ নির্দেশক চিহ্ন, তারপরে ধরো গা। তার মানে এখানে কি আসলে বোঝাচ্ছে, এখানে আসলে বোঝাচ্ছে এই গ্রাম যে শব্দটি এর কি মানে তোমার পরবর্তী রূপ নির্দেশক শব্দ হচ্ছে গা। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার যেমন ধরো সমানবাচক চিহ্ন, যেমন ধরো পিতা ও মাতা, সমান লিখছি আমরা পিতা মাতা। তাহলে এখানে দেখো পিতা ও মাতা, তার মানে কি সমান হচ্ছে পিতা মাতা, তাহলে এটা হচ্ছে সমানবাচকতা বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।